শরীরের অন্যান্য অঙ্গের মতো থাইরয়েড গ্রন্থিতেও টিউমার হয়। এই টিউমারকে নডিউল বলে। থাইরয়েডের টিউমার সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটি নিরীহ ধরনের টিউমার, অন্যটি ক্যান্সার। ক্যান্সারের আবার কয়েকটি ধরন থাকে। থাইরয়েড ক্যান্সারের সঙ্গে তেজস্ক্রিয়তার সম্পর্ক রয়েছে। শৈশবে তেজস্ক্রিয়তার সংস্পর্শে এলে থাইরয়েড ক্যান্সারের ঝুঁকি বাড়ে, তবে বেশিরভাগ ক্ষেত্রে থাইরয়েড গ্রন্থি বা এর অংশবিশেষ ফুলে ওঠা মানেই কিন্তু ক্যান্সার নয়। গত 3 দশকে থাইরয়েড ক্যান্সারের ঘটনা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে এবং এটি এখন মহিলাদের মধ্যে দ্রুততম ক্রমবর্ধমান ক্যান্সার। এখানে ভয়ের কিছু না, কারণ থাইরয়েড ক্যান্সার হচ্ছে সবচেয়ে বিনাইনতম ক্যান্সার। অর্থাৎ এই ক্যান্সারে থাইরয়েড ক্যান্সারের লক্ষণ, প্রতিরোধ ও প্রতিকার নিয়ে বিস্তারিত কথা বলেছেন ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্স ইনমাস কক্সবাজারের পরিচালক, ডায়াবেটিস, হরমোন ও থাইরয়েড বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার সাইদুল আলম প্রিন্স। এই যে থাইরয়েড থেকে যে ক্যান্সারের যে ট্রান্সফরমেশনটা বা একটা ভয়াবহতা, এটা দিয়ে আমরা একটু শুরু করি। এটা ভয়াবহতার কথাটা আমি আগে এক্সপ্লেইন করি যে এখানে ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, ঠিক আছে, এখানে ভয়ের কিছু নাই, কারণ থাইরয়েড ক্যান্সার হচ্ছে সবচেয়ে বিনাইনতম ক্যান্সার। অর্থাৎ এই ক্যান্সারে রোগী যতদিন বাঁচার, যদি সে ঠিকমতো আমাদের অ্যাডভাইস মতো সব কাজ করে, তার কোনো সমস্যা হওয়ার কথা না এবং তার জীবনহানি বা জীবন ঝুঁকির কোনো সমস্যা নাই। এবং সেই শুধু রেগুলার ফলোআপে যদি থাকে, সে যদি হারায় যায় তাহলে হবে না, তাকে একটা সারা জীবনে একটা ফলোআপে থাকতে হবে। হ্যাঁ, তার অন্যান্য ক্যান্সারে কি হয়, আমরা কেমো দিই, রেডিওথেরাপি দিই, হ্যাঁ, এটা একটা ওয়ান টাইম শেষ। হ্যাঁ, এখানে কিন্তু ওয়ান টাইম শেষ না। থাইরয়েড ক্যান্সারে আপনাকে সারা জীবন আপনাকে ফলো আপ করতে হবে যাতে ক্যান্সারটা ব্যাক না করতে পারে। আচ্ছা, তার মানে ক্যান্সার ব্যাক করারও সুযোগ থাকে? অবশ্যই সুযোগ আছে, কারণ আপনি তো যতই চেষ্টা করেন না কেন, ক্যান্সারের জীবাণুকে আপনি 100% দূরাতে পারবেন না। এভরি চান্স আছে যে এরা হয়তো কোথাও লুকিয়ে আছে, ওখান থেকে হয়তো আবার 100% কিউরেবল হলেও ব্যাক করা। এই জন্যই ফলো আপ, ওই ফলো আপ করলে যদি ব্যাক করে আপনি কিন্তু বুঝতে পারবেন। কারণ টিজি বেড়ে গেল, আমরা যে টিজি করাই আপনাদের কেন করাই? হ্যাঁ, কেন করাই? বিকজ এটা হচ্ছে মার্কার, এটা হচ্ছে এই টিউমারের মার্কার হচ্ছে থাইরোগ্লোবিলিন। এটা তাহলে কিভাবে বুঝবো যে এটা বাড়লো কিনা বা ক্যান্সারের দিকে যাচ্ছে কিনা? এটা দুটো ভাবে। একটা হচ্ছে যে আপনি গলায় হয়তো কোনো কিছু ছিল না, হঠাৎ করে গলায় একটা নডিউল পেলেন, যেখানে সার্জারি হয়েছে ওই জায়গায় নর্মাল ছিল, 5-7 বছর কিছুই হয়নি, হঠাৎ করে একটা নডিউল পাচ্ছেন, একটা ফোলা পাচ্ছেন, ধরতে পারছেন, ফোলা পাচ্ছেন, এটা একটা হয়তো ওখানে রিকারেন্স হয়েছে, অথবা লিফ নোড বড় হয়েছে, যে কোনো একটা হতে পারে। আরেকটা হতে পারে যে হয়তো মেটাস্টেটিক সাইড, যেমন এটা বোনে চলে যায়, ব্রেনে চলে যায়, লাংসে যায়, রোগী হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হলো, হঠাৎ করে তার বোনে পেইন শুরু হলো। হ্যাঁ, তাহলে বুঝবেন যে হয়তো তার এই রকমের কোনো ছড়িয়ে পড়ার সিমটম শুরু হয়েছে, তখন আপনি আবার তাকে টেস্ট করবেন। ঠিক আছে, তাহলে আমরা থাইরয়েড ক্যান্সারটা আসলে কি বা সহজে কিভাবে বুঝবে কেউ যে তার থাইরয়েড ক্যান্সার আছে? আচ্ছা, থাইরয়েড ক্যান্সার সহজে রোগীর পক্ষে বোঝা খুবই অসম্ভব, কারণ থাইরয়েড ক্যান্সারটা হচ্ছে একটা নডিউল বা একটা লোকাল একটা স্ফীতি হয়, আমরা নডিউলার গয়টার বলি। এই নডিউলগুলি নর্মালি দেখতে আপনি হাতে হয়তো ধরতে পারবেন, নাও ধরতে পারবেন, হয়তো আলট্রাসোনোগ্রাম করে ধরা পড়লো, আপনি হয়তো হাতে ডাক্তারও হয়তো পাবে না, ডাক্তার নিচেও হয়তো দেখা যাবে যে হাত দিয়ে কোনো নডিউল পাচ্ছে না, আলট্রাসোনোগ্রাম করলেও দেখা গেল একটা নডিউল। এই নডিউলের যে আপনার ক্যারেক্টার সেটাই বলে দিবে এটা ক্যান্সার হওয়ার চান্স আছে কিনা। সেই প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে প্রথমেই আপনাকে একটা আলট্রাসোনোগ্রাম করতে হবে, করলে আপনি দেখবেন যে একটা হয়তো লোকাল কোনো একটা টিউমার আছে থাইরয়েডের মধ্যে। নর্মালি মাল্টিনোডুলার গটার থেকে ক্যান্সার হওয়াটা খুব আনইউজুয়াল, একটা নডিউল থেকে সেটা থেকে ক্যান্সার বেশি হয়, এবং এটা বেশি বড় হওয়ারও দরকার নেই, যে খুব বেশি বড় হইতে হবে তাও কিন্তু না। ক্যারেক্টার হচ্ছে যে ধরেন টিউমারটা খুব ওয়েল ডিমার্কেটেড না, অর্থাৎ তার মার্জিনটা ওটা খুব ক্লিয়ার না। এমন কি হতে পারে যে কারো হয়তো নডিউল আছে বাট ক্যান্সার নেই? হ্যাঁ, হতে পারে। নডিউল বিনাইন নডিউল হয়, আমি বলি নডিউলের মধ্যে আপনার 90% হচ্ছে কিন্তু বিনাইন, 10% এর সুযোগ আছে বা সম্ভাবনা আছে ম্যালিগন্যান্সি হওয়ার। ফলে মেজরিটি অফ দ্য নডিউল কিন্তু বিনাইন, শুধুমাত্র একটা স্বল্প পরিমাণের হচ্ছে ক্যান্সার। সেটার মধ্যে আবার হচ্ছে 90% হচ্ছে পিএসি, অর্থাৎ
প্যাপিলারি যেটা যেটা সবচেয়ে Carcinoma। যেটা ভালো ক্যান্সার যেটা। আচ্ছা। আর যে ফলিকুলারটা হলে খারাপ, কারণ প্যাপিলারি ক্যান্সারের কেন ভালো বলছি, কারণ এটা লোকালি মেটাস্টেসাইজ করে, অর্থাৎ গলাতেই থাকবে, এটা দূরে কোথাও যাবে না, ব্রেনে যাবে না, লাংসে যাবে না, বোনে যাবে না। এই জন্য এটাকে কন্ট্রোল করা বা এটাকে দূর করানো সহজ। সহজ। আর ফলিকুলার হচ্ছে খুবই অল্প পরিমাণে হয়, ফলিকুলারের রেট ইজ ভেরি লো, কিন্তু এটা হলে বিপদ, কারণ হচ্ছে এটা সহজে ব্লাড দিয়ে এটা মেটাস্টেসিস হয়, ফলে তার মানে খুব শরীরের যে কোনো যে জায়গায় কোনো ছড়াতে পারে। লাংসে, বোনে, ব্রেনে চলে যেতে পারে। এটা সংখ্যাটা কেমন আমাদের? এটা সংখ্যাটা খুবই নগণ্য। যদি 100টা যদি ক্যান্সার রোগী হয়, তার মধ্যে 95 হচ্ছে হয়তো প্যাপিলারি, 5 জন হচ্ছে হয়তো ফলিকুলার, এরকম। আর আরেকটা ক্যান্সার আছে থাইরয়েড, সেটা হচ্ছে মেডুলারি কার্সিনোমা বলি। এটা কিন্তু আসলে থাইরয়েড ক্যান্সার না, থাইরয়েডের সেলের ক্যান্সার না। থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে একটা কি বলবো, মানে স্ট্রেঞ্জার গ্ল্যান্ড আছে, অর্থাৎ সে কিন্তু থাইরয়েডের অংশ না। এটাকে আমরা সি সেল বলি আমরা। সি সেল। এরা বেসিক্যালি ক্যালসিয়াম মেটাবলিজমে কাজ করে, হ্যাঁ। এবং এই সেলটা যদি বাড়ে, তখন আমরা বলি মেডুলারি কার্সিনোমা। ওটা কিন্তু থাইরয়েডের অংশ না হলেও, যে থাইরয়েডের ভিতরে থাকে সে, তাকে আমরা থাইরয়েডের মর্যাদা দিই। আচ্ছা। এবং তার ক্যান্সারের চিকিৎসাও থাইরয়েড ক্যান্সারের মতোই। ইনভেস্টিগেশন গুলো কোথায় করাবে বা কিভাবে করাবে? আমাকে যদি বলেন বেস্ট এবং রিলায়েবল জায়গা হচ্ছে নিউক্লিয়ার মেডিসিন ইনস্টিটিউটগুলি। বাংলাদেশে এখন 22টা জায়গায় 22টা সেন্টার আছে, আরও সামনে আরও 15টা হবে, হ্যাঁ। ফলে মোটামুটি যত পুরনো মেডিকেল আছে, পুরনো যে মেডিকেল কলেজগুলি আছে, যত ইনস্টিটিউটগুলি আছে, এবং পিজিতে আছে, হ্যাঁ। ফলে আমাদের বড় বড় মেডিকেল বা পুরনো মেডিকেল সবগুলিতেই আছে, এবং সাথে নতুন মেডিকেলগুলিতেও আছে, এবং কক্সবাজারে আছে, এখন যশোরে হয়েছে, বগুড়ায় হয়েছে, আপনার পটুয়াখালীতে হয়েছে, আপনার কি বলে সাতক্ষীরাতে হয়েছে। সবগুলোই সরকারি? সবগুলি সরকারি। এখানে সরকারি হওয়াতে সুবিধা যে এখানে খরচ কম, এবং এখানে যে মেশিনগুলি আছে এগুলি খুবই হাই স্ট্যান্ডার্ডের মেশিন। এবং যারা আসলে বলা ঠিক না, আমি গর্ব করে বলছি না, নিউক্লিয়ার মেডিসিনে বাংলাদেশের সেরা ডাক্তাররা কাজ করে। এটা মেডিকেল কলেজে যারা ফার্স্ট সেকেন্ড হয় তাদেরকে নেওয়া হয় শুধু। এখানে নিউক্লিয়ার মেডিসিন ইচ্ছা করলেই কেউ ঢুকতে পারে না, এটার জন্য খুব ভালো রেজাল্টের প্রয়োজন হয়। এটা মেডিকেলের ফার্স্ট বয় সেকেন্ড বয়রাই এখানে চান্স পায়, ঠিক আছে। ফলে এখানে যারা কাজ করে তারা খুবই মেধাবী, ফলে ওরা বেশি রিসার্চ ওরিয়েন্টেড, ওরা অন্যান্য ডাক্তারদের মধ্যে খুব বেশি প্র্যাকটিস ওরিয়েন্টেড না। ফলে আলটিমেটলি এখানে আপনি থাইরয়েডের সকল ধরনের ইনভেস্টিগেশন, রোগ নির্ণয়ের সবই এখানে একদম, আমেরিকায় যা আছে আমাদেরও তা আছে। আমরা এটা বলতে পারি যে বাংলা যদি একটা সাবজেক্ট যেটা ইন পার টু দ্য ওয়ার্ল্ড, সেটা হচ্ছে নিউক্লিয়ার মেডিসিন। এবং আমাদের থাইরয়েডের পরীক্ষা নিরীক্ষাগুলি হয়তো চিকিৎসার বেলায় আমরা হয়তো কিছুটা পিছিয়ে আছি, কিন্তু পরীক্ষা নিরীক্ষার বেলায় আমরা কিন্তু একদম ইন পার। কোনো আমেরিকায় যা করবে আমরাও তা করবো। আচ্ছা, এটা আমাদের জন্য খুবই ভালো একটা। জি, অবশ্যই। আরেকটা বিষয় হচ্ছে যে ক্যান্সার নির্ণয়ের জন্য মানে ধাপগুলো কি বা কিভাবে টেস্ট করাবে, কোন পরীক্ষাগুলো করবে? ধরেন আপনি একটা আল্ট্রাসাউন্ড করলেন, একটা নোডিউল পেলেন যেটা আপনি সাসপিশিয়াস মনে হচ্ছে, বা হয়তো নরমাল নোডিউল, আমরা কি করি, আমরা একটা বায়োপসি করতে বলি, এফএনএসি বলি, অর্থাৎ সুই দিয়ে পরীক্ষা করে। তো এটাও কিন্তু সবসময় আপনার ডায়াগনস্টিক না, অনেক সময় দেখা যায় যেখানে ফলস পজিটিভ হয়, ফলস নেগেটিভ হয়। ফলে এফএনএসি যদি বলে যে সাসপিশিয়াস সেল আছে, ম্যালিগনেন্সির চান্স, হ্যাঁ, ওটা বেক্সটেডার ক্লাসিফিকেশনে বলে কত পার্সেন্ট চান্স, হ্যাঁ। তো এই যখন বলে যে খুব হাই চান্স, তখন আমরা কি করি, তখন আমরা বলি অপারেট করেন বা ওপেন বায়োপসি করেন, অর্থাৎ এটা কেটে ওই নডিউলটা পাঠাবো আমরা ফর হিস্টোপ্যাথোলজি। এফএনএসি হচ্ছে সুই দিয়ে করে রসটা নেওয়া, এটা হচ্ছে একদম সেলটা স্লাইড করে আপনার স্লাইস বানায় আমরা মাইক্রোস্কোপে দেখব, সেটা হচ্ছে হিস্টোপ্যাথোলজি। ওটা হচ্ছে ডায়াগনস্টিক। ওখানে যদি প্যাপিলারি কার্সিনোমা বলে, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে ফুল থাইরয়েডটা ফেলে দিতে হবে। এটা বিদেশে যেটা করে, তার মানে এটা হচ্ছে ক্যান্সার পজিটিভ হয়ে গেলে এটা তার প্রসেস, আপনি থাইরয়েড ফেলে দিবেন, এবং যদি পারেন সাথে যে লিফ নোডগুলি যদি থাকে কিছুটাও ফেলে দিবেন। তাহলে এই কাজটা কে করবে? এই কাজটা সার্জন করবে, আর হেড নেক সার্জন করবে, বা থাইরয়েড সার্জন আছে, জেনারেল সার্জনরাও করে, সবাই করে, সার্জারি যারা জানে তারা এটা করতে পারে। এই যে থাইরয়েডের প্রবলেমটা, যে বিষয়টা আরেকটা গুরুত্বপূর্ণ, যে ধরেন অনেকেই তো জানে না যে থাইরয়েড বিশেষজ্ঞ কে বা কার কাছে যাবে। এই প্রবলেমটা দিয়ে বেশিরভাগ নাক কান গলার ডক্টরদের কাছে যেতে দেখা যায়। তারা কি এখন এই বিষয়ে অভিজ্ঞ? আমার মনে হয় না, কারণ ওদের আসলে ওদেরকে দোষ দিব না, ওদের এত বেশি অন্য জিনিস দেখতে হয় যে ওরা থাইরয়েড সম্বন্ধে খুব বেশি ওয়াকিবহাল না, এবং থাইরয়েড সম্বন্ধে ওদের বলবো যে জ্ঞান বা লেখাপড়া অত বেশি না। ফলে ওরা কিন্তু অনেক সময় অনেক কিছু জানে না, না জেনেও কিন্তু ওরা অনেক সময় বলে, যেমন নডিউল কিন্তু দেখলেই সার্জারি। আমি যখন আমার পেশেন্ট দেখবেন, আমি ইথানল দিয়ে ট্রিটমেন্ট দিই, তাই না, ইথানল দিয়ে ওই নডিউল গায়েব হয়ে যায়।
এটা কিন্তু মডার্ন একটা নতুন টেকনিক, এটা বিদেশে আমেরিকাতে ইউরোপে খুবই জনপ্রিয়, এবং আমেরিকাতে তখন থাইরয়েড সার্জারি বন্ধ, থাইরয়েড ক্যান্সার ছাড়া অন্য কোনো কারণে থাইরয়েড সার্জারি হয় না। এই যে নতুন একটা টেকনিক পারকিউটেনিয়াস ইথানল ইনজেকশন থেরাপি, এটা বাংলাদেশে প্রথম আমি ইন্ট্রোডিউস করেছি, কিন্তু আই এম দ্য অনলি ওয়ান, এবং এখনও আমার কিছু স্টুডেন্ট আছে যারা শিখেছে আমার কাছ থেকে, চেষ্টা করছে দিতে। এবং ফরিদ স্যার আছেন পিজি হাসপাতালে, আমাদের সবার গুরু উনি কিন্তু বাংলাদেশে পেটের কাজ করেছেন অনেক। ফলে পেট কিন্তু একটা খুব এফেক্টিভ মেথড, সার্জারি না করে, মানুষ সার্জারি করতে চায় না, গলা একটা খুব কঠিন জায়গা, এখানে যে কোনো অপারেশনই কিন্তু রিস্কি। ফলে এমনি তো অপারেশন শুনলে মানুষের কিন্তু ভয় লাগে, গলব্লাডার স্টোন বললাম অপারেশন না করে ওষুধ দিয়ে ভালো করা যায় কিনা। তো যেখানে অপারেশন জিনিসটাই একটা ভয়ঙ্কর ব্যাপার, সেখানে যদি একটা অল্টারনেট থাকে সেটা আমরা ইউজ করা, যেমন পেট খুবই একটা অল্টারনেট, খুবই ভালো একটা টেকনিক, অপারেশন না করে নডিউল গায়েব করে দেওয়া, যদি বেনাইন হয়। বেনাইন না হলে আমি অবশ্যই বলবো এটা ফেলে দিতে হবে, ঠিক আছে। এবং তারপরে আমাদের আরও ধরেন, যদি আপনি এই স্ক্যান করলেন, স্ক্যানের আপনি আলট্রাসাউন্ড করলেন, আপনি একটা স্ক্যান করান, আমরা বলি টেকনিশিয়াম স্ক্যান বলি। এটা কি হবে, যদি এটা ক্যান্সার হয়, নর্মালি এই সেলগুলি ইনঅ্যাক্টিভ থাকে, অর্থাৎ এটা ডার্ক, অর্থাৎ কোল্ড হবে, ওখানে কোনো রকম আইসোটোপ যাবে না। যদি একটা সলিড নোডিউল কোল্ড হয়, আমি ধরে নিতে পারি যে এটা হয়তো ম্যালিগন্যান্সি, এটা হয়তো ক্যান্সার। এই জন্য আমাদের সম্ভাবনাগুলি এভাবে আস্তে আস্তে আমরা রুল আউট করতে থাকি। আচ্ছা, তো যেটা বলছিলাম যে ক্যান্সার হয়েছে, তারপর সার্জারির পরের প্রসেসটা আসলে কি? ডায়াগনোসিস হয়ে গেল, সার্জারি আপনি এখন কনফার্ম করলেন সার্জারি হবে, সার্জারিটা হয়ে গেল, টোটাল থাইরয়েডেক্টমি বলি আমরা। করার পরে এখন আমরা ওদের নেক্সট স্টেপ হচ্ছে রেডিও আয়োডিন অ্যাবলেশন বা রেডিও আয়োডিন থেরাপি, অর্থাৎ তেজস্ক্রিয় আয়োডিন দিয়ে ট্রিটমেন্ট করা। এটা কিন্তু সবচেয়ে মডার্ন ট্রিটমেন্ট, সবচেয়ে সেফ ট্রিটমেন্ট, এটাতে আপনার রিকারেন্স হওয়ার চান্স কম। ওই ক্যান্সারটাকে আমরা আসলে জ্বালিয়ে দিব। আমরা রেডিও আয়োডিন অর্থ একটা তেজস্ক্রিয় জিনিস দিয়ে আমরা যেটুকু আয়োডিনযুক্ত সেল আছে ওখানে, ওটাকে আমরা জ্বালিয়ে দিব। এটা হচ্ছে আমাদের অ্যাবলেশনের টার্গেট। তো আমরা কি করি, এটার জন্য একটা টিএসএসটা বাড়াতে হয়, টিএসএসটা 80, 70, 90 হতে হয়। ফলে আমরা কিছুদিন ওয়েট করি, সার্জারির পরে আমরা সাপোর্টিভ ট্রিটমেন্ট দিই। আমরা ওই সময় থাইরক্সিন শুরু করি না, যাতে ও থাইরক্সিন মেডিসিন বন্ধ, হ্যাঁ মেডিসিন বন্ধ, শুধু সাপোর্টিভ, ধরেন ব্যথা হলে বা অন্য কোনো সার্জারি রিলেটেড যেই ওষুধ খাবে, থাইরয়েডের কোনো ওষুধ সে খাবে না। এবং তার একটা ধরেন আমরা 6 উইকস বা 2 মান্থস ওয়েট করি, যে ওই সময় যদি 80-90 হয়ে যায়, টিএসএস অ্যাডিকুয়েটলি হাই হয়, তখন তাকে আমরা রেডিও আয়োডিন থেরাপির জন্য রেডি করি। অর্থাৎ তাকে আমরা ক্যাপসুল কীভাবে চিন্তা করি, আমরা যখন সার্জারি হয়ে গেল, সার্জারি পরে আমরা কিন্তু একটা বেসলাইন একটা স্ক্যান করি যে আসলে কতটুকু ক্লিয়ার হয়েছে। অনেক সময় হয় যে সার্জারি ভালো হয় না, আমরা কিন্তু আবার বলি যে আবার সার্জারি করো। যদি একটা বড় একটা ধরেন সাপোজ রয়ে গেল রেমনেন্ট, তাহলে কিন্তু আমার থেরাপি দিয়ে কোনো কাজ হবে না, কারণ থেরাপিটা নিবে নর্মাল গ্ল্যান্ড। আচ্ছা, সে ক্যান্সার সেল কাছে যেতে পারবে না। যতটুকু অংশ এফেক্টেড পুরোটা ফেলে দিতে হবে, পুরো থাইরয়েডটাই ফেলে দিতে হবে, শুধু এফেক্টেড না, পুরো থাইরয়েড গ্ল্যান্ড যতটুকু থাইরয়েড সেল আছে ফেলে দিতে হবে। কারণ নর্মাল সেল যদি থেকে যায়, ওটাই রেডিও আয়োডিনটা নিয়ে নেবে আগে। এই জন্যই আমাকে দরকার নর্মালটাকে ফেলা, যাতে আমার থাইরয়েড ক্যান্সার সেলটাকে সে রিচ করতে পারে। এই যে যেহেতু আমরা বলছি যে টিএসএইচ এর মাত্রাটা আমরা অনেক বাড়িয়ে দিচ্ছি, যখন বাড়বে হ্যাঁ তখনই আমরা থেরাপি দিব, তখন থেরাপি দিব। তাহলে এই যে অপারেশনের পরে যে সময়টা, এটা কি একটা রোগীর জন্য মানসিক একটু তার শারীরিকভাবেও কষ্ট হবে, কারণ থাইরয়েড হরমোন থাকবে না তার, সে একটু গা ভারী হয়ে যাবে, ভয়েস একটু হোর্স হয়ে যাবে, কনস্টিপেশন হবে, তার একটু আনডিউ টায়ার্ডনেস লাগবে, এগুলি সবই হবে। এগুলি বলি আপনারা সহ্য করেন। এটা বিদেশে হয় কি, বিদেশে T3 পাওয়া যায়, যেটা বাংলাদেশে আমরা নর্মালি T3 পাই না। T3 দিয়ে কিন্তু T3 আবার সুবিধা, T3 দিয়ে আপনি ইচ্ছা করলে রাখতে পারেন ওকে। T3 দিলে আবার ওইটা উইথড্র করা লাগে না। বাংলাদেশে T3 এখন অনেকেই অ্যাভেলেবল, আমরা দিই, কিন্তু অনেক যারা কিনতে পারে বা থাইল্যান্ড থেকে আসে, সেটা কি অনেক বেশি প্রাইস, অনেক বেশি এক্সপেন্সিভ। ওটা একটা সাধারণ মানুষের জন্য হয়তো সম্ভব না। ফলে আমরা T3 দিয়ে 3 সপ্তাহ দিয়ে অফ করে তারপরে আমরা তাকে তখন তারা এই সিমটমগুলি হয় না। কিন্তু টিএসএস কি হাই থাকবে, টিএসএস কিন্তু আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে আপনি রিকম্বিনেন্ট আমরা বানানো টিএসএইচ, এটা হচ্ছে ল্যাবরেটরিতে তৈরি করা টিএসএস পাওয়া যায়, রিকম্বিনেন্ট টিএস। এটা আমরা কি বলবো এটাকে, মানে আমাদের ল্যাবরেটরি জেনেটিক্যালি মিউটিলেট করে আমরা তৈরি করি টিএসএস। ওটা যদি ইনজেক্ট করে দেন বা ওটা যদি আপনি তাকে দিতে পারেন, তাহলে আপনি নিজেই ওয়েট না করে টিএসএস বাড়ায় দিলেন ওর, মানে আপনি আজকে একটা ইনজেকশন দিয়ে দিলেন, ওর টিএসএস 80 হয়ে গেল। তার মানে এখন
আমাদের চিকিৎসা ব্যবস্থা অনেক বেশি আধুনিক। আমরা এখন টিএসএস ইনজেকশন দিয়ে দিতে পারি, হ্যাঁ, রিকম্বিনেন্ট টিএসএস দিলাম, ওটাই টিএসএস বাড়াই দিল, আমাকে ওয়েট করতে হলো না, পেশেন্টের সিমটম বা পেশেন্টের এই দুর্গতিটা হবে না, কষ্ট হবে না। আচ্ছা, এই রেডিও আয়োডিনটা আসলে কি? এটা হচ্ছে তেজস্ক্রিয় আয়োডিন। নরমালি 127 হচ্ছে আয়োডিনের সাধারণ আয়োডিন, আমরা ইউজ করি আয়োডিন 131। এটা কি প্রাইস অনেক বেশি? সাধারণ এটা অনেক বেশি প্রাইস, এটা দেশে আপনি প্রাইভেটলিতে পাবেন। এটা বাংলাদেশ সরকার শুধুমাত্র আণবিক শক্তি কমিশনকে এই লাইসেন্স দিয়েছে বা আইএ থেকে লাইসেন্স পাওয়া। আমরা কি করি, এটা দেশে তৈরি হয় না, কিন্তু এটা বিদেশ থেকে আসতে হয়। আমরা যখন একটা রোগীকে দিই, আমরা একটা অর্ডার দিই বা একটা আমরা অ্যাপ্লিকেশন পাঠাই যেখানে প্রডিউস হয়। আমরা নর্মালি নেদারল্যান্ডস থেকে আনি, আমরা আপনার ইন্দোনেশিয়া থেকে আনি, অস্ট্রেলিয়া থেকে আনি, যে দেশে তৈরি হয়। আয়োডিন 131 কিন্তু খুবই এক্সপেন্সিভ একটা আইসোটোপ, বাংলাদেশে তৈরি হয় না। আমরা তৈরি করার চেষ্টা করছি এখন, আমরা পেট চলে আসছে, অবশ্যই এটা তৈরি হবে ইনশাআল্লাহ হবে। হ্যাঁ, সো এটা যেহেতু আমরা অর্ডার দিই, বিদেশ থেকে আমাদের আসে এটা, এবং এটা হচ্ছে তেজস্ক্রিয় আয়োডিন, অর্থাৎ নর্মাল আয়োডিনের থেকে এটা ডিফারেন্ট। এটা কি করে, আমি যখন তাকে এটাকে আমরা খাওয়াই, কিন্তু এটা খাওয়াই, ক্যাপসুলের মতো থাকে, ক্যাপসুলটা খাওয়ানোর পরে আপনি বলেছি আয়োডিন কিন্তু শুধুমাত্র থাইরয়েড গ্ল্যান্ডেই যাবে, সে অন্য কোথাও যাবে না। এটা একটা সেফ, যে অন্য কোথাও গিয়ে সে রেডিয়েশনটা দিবে না, চোখে যাবে না, ব্রেনে যাবে না, হাতে পায়ে যাবে না, সে ঘুরে ঘুরে অ্যাবজর্ব হয়ে আলটিমেটলি ওই থাইরয়েড বেডেই যাবে, গিয়ে তখন ওই যে আয়োডিন তেজস্ক্রিয় তার একটা বিটা একটা আছে রশ্মি, বিটা রশ্মিটা দিয়ে তখন সে ওই থাইরয়েড ক্যান্সার সেলটাকে কিল করে, জ্বালায় দেয়। এটা হচ্ছে অ্যাবলেশন, এটা হলো উদ্দেশ্য, যেন আর ফার্দার যেন ওই সেলটা আবার গ্রো করতে না পারে। এটা হচ্ছে এটার প্রসেস কি, মানে এই আমরা যেটা জানি যে একটা রুমে বন্দি করে এটা কেন, এটা হচ্ছে ওনার কোনো সমস্যা না, রোগীর কোনো সমস্যা না, রোগী যারা আশেপাশে যারা আছে, কারণ এই যে আয়োডিনটা বললাম বিটা কিন্তু খুব ছড়ায়, দেখা যায় না চোখে, আপনি দেখবেন না কিছুই, আপনি কিন্তু একটা রীতিমতো ছোট অ্যাটম বোম গিলে ফেললেন, এবং আপনার ওই থাইরয়েড থেকে কিন্তু তেজস্ক্রিয় বেরোচ্ছে, যেটা আপনি চোখে দেখছেন না। ফলে এই জন্যই আমরা ওকে 5 দিন বা 7 দিন আইসোলেশনে রাখি, যতদিন না পর্যন্ত তার আপনার রেডিয়েশন লেভেল নিচে নামে। আমরা প্রতিদিন বা 3-4 দিন পর আমরা একটা মেশিন দিয়ে টেস্ট করি, বসায় 10 ফিট দূর থেকে, যখন দেখি যে তার কাউন্ট কমে গেছে, তখন আমরা অথবা ইউরিন কাউন্ট করি, ইউরিনে কত অ্যাক্টিভিটি আছে এটা কাউন্ট করে তখন আমরা যদি দেখি যে না মোটামুটি রিজনেবলি লো, তখন আমরা বলে দিন আপনি বাসায় যেতে পারবেন। হ্যাঁ, তার মানে ইউরিন পাস করার জন্য তো প্রচুর পানি খেতে হয়, অবশ্যই পানি, এবং বিশেষ করে সাইট্রাস ফুড। কেন? বিকজ আয়োডিনটা আলটিমেটলি কিন্তু এই আপনার স্যালাইভারি গ্ল্যান্ডে চলে যেতে পারে, এবং এই জন্য ফুড বলতে আমরা কি বুঝি? আমরা লেবু, কমলা, অর্থাৎ যেগুলিতে আপনার ভিটামিন সি আছে, অ্যাসিডিক না, ভিটামিন সি যেগুলিতে আছে, যেগুলি খেলে আপনার টক, অর্থাৎ খেলে বের হয়, লালা বের হয়, তাতে হবে কি লালা আটকাবে না, এটাকে আমরা রেডিয়েশন স্যালাইটিস বলি অনেক সময়। হ্যাঁ, এটা হলে খুব পেইনফুল হয়, এটা খুবই ডিস্ট্রেসিং, এবং এটা হওয়া উচিত না, কারণ তাহলে আপনার স্যালাইভারি গ্ল্যান্ডটা নষ্ট হয়ে যেতে পারে রেডিয়েশনের কারণে। তার মানে এটা একটা রিস্ক। অবশ্যই পেশেন্টকে বলে দিতে পারবে, যখনই আমরা বলে দিই যে বেশি করে টক জিনিস খাবে, আচার খাবে, হ্যাঁ আপনাকে বলা হয়েছিল এগুলি সব, তাই না? সো এগুলি কিন্তু আলটিমেটলি আমাদেরকে রোগীকে বলে দিতে হবে, এবং প্রচুর পানি খাবে, কারণ পানি খেলে এটা ওয়াশ আউট হবে, বডি থেকে চলে যাবে। এই আয়োডিনের কি কোনো মাত্রা থাকে, মানে ভিন্ন ভিন্ন রোগীর ক্ষেত্রে? এটা হচ্ছে যদি ধরেন সাপোজ শুধু থাইরয়েডেই ছিল ক্যান্সারটা, লিম্ফ নোডে ছিল না, বা গ্ল্যান্ডের সাইজটা ছোট ছিল, তাহলে হয়তো আমরা 50-75 মিলি করি, অর্থাৎ এটা হচ্ছে আপনার আয়োডিনের তেজস্ক্রিয় আয়োডিনের ইউনিট 50-75 মিলি করি দিই। আর যদি দেখি যে একটু বড় ছিল বা হয়তো একটু ক্যাপসুলার ইনভেশন ছিল, তাহলে হয়তো আমরা 100 মিলি করি দিই। এই পরিমাণটা কিভাবে নির্ধারিত? এটা সম্পূর্ণভাবে ইন্ডিভিজুয়াল, রোগীর উপরে, রোগীর ফাইন্ডিং দেখে আমরা ঠিক করি, ডাক্তারই ঠিক করে এটা। আর যদি দেখেন যে না রোগীটা এমন হয়ে যায় যে আপনি হয়তো পুরোপুরি থাইরয়েড ছিল, সাথে লিফ নোডও ছিল, অর্থাৎ ওটা ছড়ায়ও পড়েছিল, তখন আপনাকে অবশ্যই 200 মিলি করি, 200 বেশি আমরা দিই না। আর যদি এমন হয় যে আপনি থাইরয়েড ক্যান্সার সার্জারি করেছেন কিন্তু ভালো ক্লিয়ার করতে পারেন নাই, সার্জারি ভালো হয়নি, হ্যাঁ সার্জারি ভালো হয়নি বা সার্জারি করা যায়নি, অনেক সময় কি সার্জনের দোষ না, এটা হচ্ছে ওই আমরা হয়তো লেগে গেল মাসেলের সাথে বা পিছনে টিস্যুর সাথে, আপনি ইচ্ছা করলেও আলাদা করতে পারছেন না, করতে গেলে খুব ব্লিডিং হবে, রোগীর ক্ষতি হবে, তো হয়তো দেখা গেল যে কিছু রেমনেন্ট রয়ে গেল। যদি এই রেমনেন্ট যদি খুব বড় থাকে, তখন আমরা কি করি, তখন আমরা যদি এরকম হয় তাহলে আমরা প্রথমে লো ডোজে দিই,
পরে আমরা একটা সেকেন্ড সেশনে তাকে হাই ডোজে দিই। তার মানে এটা ধাপে 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 হয় দিতে তখন। হয়, রাইট। আচ্ছা। নর্মালি রিপিট করা লাগে না, একবার ক্যান্সার থেরাপি দিলে ওটা লাইফ টাইম, নর্মালি লাইফ টাইম। ওটার জন্যই ফলো আপ করা, বললাম যে প্রতি 6 মাস 4 মাস পর আমরা যে বলি টিজি করেন, অ্যান্টি টিজি অ্যান্টিবডি করেন, এগুলি কিন্তু ওই কারণেই। টিজি লেভেলটা আমাকে বলে দিল। হয়তো আপনি একটা পেশেন্ট আছেন থাইরয়েড ক্যান্সার পেশেন্ট, তাকে থেরাপি দিলেন, সে হয়তো 10 বছর পরে দেখা গেলো তার টিজি 4000 5000 হয়ে গেল। দ্যাট ইজ দ্য ইন্ডিকেশন যে কোনো কারণে, কারণ টিজিটা প্রডিউস করবে একমাত্র থাইরয়েড সেল, বডির আর কোনো সেল তৈরি করবে না। তাহলে কোত্থেকে আসলো? নিশ্চয় থাইরয়েড সেল ওখানে জন্মেছে, নতুন থাইরয়েড সেল হচ্ছে, এটাই হলো ইন্ডিকেশন। এই থাইরয়েড সার্জারির ক্ষেত্রে কি কোনো কমপ্লিকেশনস হতে পারে রোগীর? যে কোনো সার্জারি কমপ্লিকেশন হতে পারে, শুধু থাইরয়েড সার্জারি বলে কথা না। মুসলমানি করতে গিয়ে যে আপনার খতনা করতে গিয়ে রোগী বাচ্চা মরে গেল, ফলে এটা তো সোজা সার্জারি ছিল, তাই না? বা একটা চিটাঙে হলো কদিন আগে, একটা ঘাড়ের উপর একটা নোডিউল ছিল বা লিফ নোড, ওটা লোকাল, তাও জেনারেল অ্যানেস্থেসিয়া, লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করার পরে রোগী মরে গেল। ফলে সার্জারি অলওয়েজ আনপ্রেডিক্টেবল। সেক্ষেত্রে থাইরয়েড যেহেতু একটা খুব ভাস্কুলার অর্গান, অনেক বেশি এটা ব্লাড সাপ্লাই, বডির এটা সেকেন্ড মোস্ট ভাস্কুলার অর্গান ইনফ্যাক্ট, যার কারণে এখানে অবশ্যই ব্লিডিংয়ের ব্যাপার আছে, রিস্কের ব্যাপার আছে। আর তাছাড়া গলা তো বুঝেন, অনেক ইম্পর্টেন্ট জিনিস এখান দিয়ে পাস করে। একটা আপনার মেইন আর্টারি যায়, মেইন ভেইন যায়, হ্যাঁ, এবং একটা রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ বলি আমরা, যেটা আমাদের স্বরযন্ত্র, অর্থাৎ আমাদের গলার ভয়েসের যে বক্স, ওটা যে ভোকাল কর্ডকে যে কন্ট্রোল করে নার্ভ, ওই নার্ভটা রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ বলি আমরা, ওটা কিন্তু ওই থাইরয়েড গ্ল্যান্ডের ভিতর দিয়ে যায়। সার্জন যদি ভালো না হয় বা সার্জন হাত যদি খুব ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু ওই নার্ভটাকে সে কেটে দেবে। কেটে দিলে কিন্তু সে সারা জীবনের জন্য তার ভয়েসটা ওর হয়ে যাবে। সে যদি গান আর করতে পারবে না, ভয়েস একেবারেই নষ্ট হয়ে যাবে। কোন কোন ধাপগুলো অনুসরণ করলে একজন ক্যান্সারের পরেও সুস্থ বেবি জন্ম দিতে পারে? রাইট, দিস ইজ এ ভেরি ভাইটাল কোয়েশ্চেন। একটা ক্যান্সার রোগীর জন্য বাচ্চা নেওয়াটা কোনো বাধা না, এটা প্রথম কথা। এক্ষেত্রে একটু বলি যে কিছু ডক্টরের সঙ্গে আমি কথা বলেছি, কিছু পেশেন্টকেও আমি চিনি যারা হয়তো অন্য থাইরয়েড বিশেষজ্ঞর কাছে গিয়েছে, তারা বলেছে যে তাদের বেবি বিকলাঙ্গ হবে, না, সুস্থ বেবি জন্ম দিতে পারবে না। একদম ভুল কথা, অ্যাকুরেট লাইন তাদের এটা ছিল। একদম ভুল কথা। কারণ আমার ফলো আপে কয়েকশো রোগী আছে যারা 12 বছর 16 বছর বয়সে তাদের ধরা পড়েছে, তারা থেরাপি দেওয়া হয়েছে, তাদের বিয়ে হয়েছে, বাচ্চার বিয়ে দেওয়ার বয়স হয়েছে এখন। হ্যাঁ, ফলে এটা সম্পূর্ণ ভুল ধারণা। থাইরয়েড ক্যান্সারের মেয়েরা অবশ্যই বাচ্চা নিতে পারবে যদি সে ঠিক ফলো আপে ডিজিজ ফ্রি থাকে। কেন মানা করে অনেক সময়, যে খুব উইক থাকলে যদি হয় যে সার্জারির পর আপনি নেবেন না বলে আমরা বলে দিই, কিন্তু অপারেশনে থেরাপির 6 মাসের মধ্যে বাচ্চা নিতে মানা করি। এটা কেন বলি? তাহলে যদি বাচ্চা নেওয়া না যায় তাহলে আমরা এইটা কেন বললাম, টাইমিংটা কেন বললাম? তাই বলতাম যে সারা জীবন নেবেন না, তাহলে এটা বলতাম তো আমরা কি লিখে দিই আপনাদেরকে অ্যাডভাইসে, যে 6 মাসের মধ্যে যেন, এটা কেন 6 মাসের মধ্যে রেডিয়েশন বডিতে থাকবে, ওটার জন্য বাচ্চা হয়তো বিকলাঙ্গ হতে পারে। যদি রেডিয়েশনটা সমস্যা করবে বেবি, হ্যাঁ, যদি 6 মাসের মধ্যে সে নেয়, 6 মাস পর যদি বাচ্চা নেয় তখন তো রেডিয়েশনটা বডি থেকে চলে গেছে, আর কোনো রকমের ক্ষতি হওয়ার কোনো সুযোগ নেই। শুধু এই রেডিয়েশনের জন্য 6 মাস আপনারা যথেষ্ট, ইট ইজ মোর দেন এনাফ। যারা বলে তারা হয়তো এই জিনিসটা বুঝে না বা জানে না রেডিয়েশনের কিভাবে রেডিয়েশন বডি থেকে যায়। আমাদের বাংলাদেশে এখন এই থাইরয়েড ট্রিটমেন্ট বা থাইরয়েড ক্যান্সার নিয়ে কতটুকু এগিয়েছে? আমি বললাম না, ইন পার বিদেশে, আমেরিকাতে আপনি যে ট্রিটমেন্ট পাবেন, ব্যাংককে যে ট্রিটমেন্ট পাবেন, ইন্ডিয়া যা ট্রিটমেন্ট, একই ট্রিটমেন্ট বাংলাদেশে পাবেন। এটা আমি অন্তত থাইরয়েড ক্যান্সারের বেলায় একদম জোর দিয়ে বলতে পারি। তার মানে আমরা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছি। একদম কোনো এটাতে কোনো নাই, কোনো রকমের সন্দেহ নাই। তো অনেক রোগীকে দেখা যায় যে প্রবলেমটা জানার পরপরই যে তার থাইরয়েড হয়েছে বা থাইরয়েড ক্যান্সার হয়েছে, সাথে সাথে পার্শ্ব দেশগুলোতে তারা ছুটতে থাকে, একেবারে কোনোই কারণ নেই। এটার জন্য আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি বলবো যে আপনার যদি থাইরয়েডের কোনো রোগ হয়, থাইরয়েডের শুধু ক্যান্সার না, এনি থাইরয়েড রোগ, আপনার দেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা সরাসরি নিউক্লিয়ার মেডিসিন সেন্টারগুলোতে যাবেন, ইনস্টিটিউটগুলোতে যাবেন, পরীক্ষা রেখে করাবেন যে আপনি কি রোগ, নির্ণয়টা যেন ঠিক মতো হয়। এবং আমার অ্যাডভাইসটা হয়তো অনেকে এনটি ডক্টররা মাইন্ড করবেন, নেভার গো টু এনটি সার্জন বিফোর, আমি না পাঠানোর আগে। আমি দেখি যে এটা নোডিউল, এটা ক্যান্সারাস নোডিউল, দে আর ভেরি গুড এনটি সার্জন। ঢাকাতেই আমার ভালো সার্জন আছেন যারা খুব ভালো সার্জারি করেন, আমি খুব রিলাই করি ওনাদের উপরে। হ্যাঁ, একজন তো আমি নামই বলে দিই, জিল্লুর রহমান ভাই, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট সার্জন ইন বাংলাদেশ। থাইরয়েডের জন্য ওনার উপরে কোনো সার্জন নাই, এবং উনি যেসব সার্জারি করেছে আমার রোগীদের, ওরা এক্সেলেন্ট ফলো আপে আছে। এবং আমি বলি যে একজন থাইরয়েড বিশেষজ্ঞ বলবে
কখন আপনি যাবেন ইএনটি ডক্টরের কাছে। তার মানে হচ্ছে যদি ইএনটি ডক্টর বলে যে সার্জারি করেন, সাথে সাথে সে করবে না, পজিশন যাই হোক, পরে একজন থাইরয়েড বিশেষজ্ঞের কাছে গিয়ে আগে কনফার্ম হবে, এবং সে যদি বলে না ভাই রিপোর্ট তো এটাই বলছে আপনি সার্জারি করেন, তাহলে ঠিক আছে। এখন নরমালি দেখা যায় যে ক্যান্সার শব্দটা শুনলেই একটা আতঙ্ক তৈরি হয়ে যায়। তো এই যে থাইরয়েড ক্যান্সার যখন রোগীর হবে, নিশ্চয়ই তারও মানসিক অবস্থাটা একটু ভিন্ন হয়ে যাবে। অবশ্যই ভিন্ন হয়ে যাবে। এই মুহূর্তটা তার ফ্যামিলি বা আত্মীয়স্বজন, আমি আপনাকে একটা এক্সাম্পল এখনই দিই। রিসেন্টলি গত আগের সপ্তাহে আমার এক ডক্টরের মা, তার হলো এই জিনিস থাইরয়েড ক্যান্সার ধরা পড়লো। ডক্টর হওয়ার পরে ওনারা কিন্তু খুব একদম আতঙ্কিত, কি হবে কি। আমি দেখেন আতঙ্ক হওয়ার কোনো কারণ নাই। আমি সার্জারিটা বললাম যে একদম ভালো হাতে করেন, করার পরে তাকে রিসেন্টলি আমি এই ঢাকাতেই বনানীতে একটা ক্লিনিক ওনাকে রেখে আমরা থেরাপি দিয়েছি। শি ইজ ফাইন। প্রাইভেট সেক্টরে ওই থেরাপিটা নেওয়া যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। প্রাইভেট সেক্টরে আপনি ঢাকায় সব জায়গায় না, যেমন ঢাকাতে আপনি এভার কেয়ারে পাবেন, আপনি কি বলে আসগর আলী নাকি একটা আছে না ওখানে ক্যান্সার হসপিটাল, যেটা। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমাদের প্রাইভেটে অত বেশি এখনো চালু হয় নাই, হবে খুব শিগগিরই, কিন্তু অনেক জায়গায় প্রাইভেট জায়গায় কিন্তু এটার বিস্তার হবে জানি, কারণ এটা এখন অ্যাভেলেবল হচ্ছে। রোগীর মানসিক সমস্যাটা বা মানসিক অবস্থার উন্নতির জন্য পরিবারের দায়িত্বটা কি হতে পারে? প্রথম কথা, পরিবারকে জানতে হবে আগে এই ক্যান্সারটা কোনো কঠিন ক্যান্সার না, এটা প্রথম পরিবারকে জানতে হবে। রোগী তো জানবেই, সাথে এই জন্য কাউন্সেলিং করতে হবে। রোগী যখন রোগীর সাথে রোগীর মা বাবা ভাই বোন বিবাহিত হলে হাজব্যান্ড, হ্যাঁ, তাহলে বলবেন যে আপনারা মোটেও দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, এটা একটা বিনাইন ক্যান্সার, এই ক্যান্সারটা ট্রিটেবল ক্যান্সার, এটা কিন্তু কন্ট্রোলেবল ক্যান্সার না, এটা ট্রিটেবল, ট্রিট করা যায় এই ক্যান্সার, সব ক্যান্সার ট্রিটেবল না। হ্যাঁ, সুতরাং এটা যদি আপনি পরিবারের লোককে বোঝাই দিয়ে বলতে পারেন, তাহলে কিন্তু ওরা কিন্তু অ্যাটিটিউডটা টোটালি চেঞ্জ হয়ে যাবে, ওকে বারবার ক্যান্সার ক্যান্সার মনে করিয়ে দিবে না। রোগীও তখন ভাববে যে না আমি তো নর্মাল হয়ে গেছি। ওয়ান্স ও ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেছে, শি অর হি ক্যান লিভ আ নর্মাল লাইফ, ওর নর্মাল কাজকর্ম, নর্মাল কাজ করার কোনো কিছুই বন্ধ থাকবে না, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রথম। ক্যান্সারের পর বা ক্যান্সার থেরাপি নেওয়ার পর কি কোনো সাইড ইফেক্ট থাকতে পারে? হ্যাঁ, এটা একটা ভালো কোয়েশ্চেন। সাইড এফেক্ট যেটা খুব বেশি হয় আমরা পাই, যেহেতু থাইরয়েড যখন ফেলে, আমি বলেছিলাম থাইরয়েডের সাথে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডও থাকে একটা, এটা আমরা হয়তো আগে বলি নাই। ওই প্যারাথাইরয়েড হরমোন প্রডিউস করে, সেটা কিন্তু ক্যালসিয়াম মেটাবলিজমে খুব প্রয়োজন। আবার এই যে সি সেল বললাম, থাইরয়েডের মধ্যে একটা সেল থাকে সি সেল, প্যারাফলিকুলার সেল, ওরা কিন্তু ক্যালসিটোনিন নিঃসরণ করে, সেটাও ক্যালসিয়ামের ইয়ে করে। ফলে দুটো মেজর ক্যালসিয়াম কন্ট্রোলিং গ্ল্যান্ড কিন্তু এটার সাথে জড়িত। যদি সার্জারিতে যদি ভালো সার্জন না হয়, তাহলে কিন্তু প্যারাথাইরয়েড প্রিজার্ভ করতে পারে না। আর এমনিতেও থাইরয়েড ক্যান্সারে চেষ্টা করে সবই ফেলে দিতে, ফলে ওদের যেটা সমস্যা হয় অ্যাকিউট, সেটা হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে, হাইপোক্যালেমিয়া হয়ে ওই টুইচিং হতে পারে। এটা কি শুধু সার্জারির পর হতে পারে নাকি থাইরয়েড প্রবলেম থাকলে ক্যালসিয়ামের ঘাটতিটা থাকে? না, এটা থাইরয়েড প্রবলেমে বলি আমি কি ঘটনা। থাইরয়েড যে হরমোনটা, এই T4 থাইরক্সিন, এই হরমোনটাই কিন্তু বডি থেকে ক্যালসিয়াম বের করে দেয়। যার জন্য যদি আপনি থাইরক্সিন খেয়ে থাকেন বা আপনার যদি হাইপারথাইরয়েডিজম থাকে, এমনিতেই থাইরয়েডের সাপ্লাই বেশি হরমোনের, এই হরমোনটা আলটিমেটলি আপনার কিন্তু ক্যালসিয়াম বডি থেকে ডিপ্লিট করে দিবে। যারা থাইরক্সিন খাচ্ছেন, অথবা যারা হাইপারথাইরয়েডিজম আছেন, তাদের অবশ্যই এক্সট্রা ক্যালসিয়াম খেতেই হবে, আদারওয়াইজ আপনাদের কিন্তু ক্যালসিয়াম ব্যালেন্স ঠিক থাকবে না, এবং আপনাদের ক্যালসিয়াম না থাকার কারণে হাতে পায়ে ব্যথা, টুইচিং, আপনার এইসব মাসেল পুল হবে, রাতের বেলায় দেখবেন পা কুকড়ায় চলে আসতেছে, হাত কুকড়া যাচ্ছে, এগুলি কিন্তু হবে। অনেকে বলে থাকে যে তাদের হাত পা কেমন কুকড়ে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ, বিকজ অফ দিস লো ক্যালসিয়াম লেভেল, রাইট। মাসেলের স্ট্রেংথের জন্য, মাসেল কন্ট্রাকশনের জন্য। ফলে দুটা জিনিস হয়, একটা যে মাসেল অনেক সময় রিল্যাক্স হয়ে যায়, বললাম যে ফ্ল্যাক্সিড হয়ে যায়, মানুষজন হাঁটাচলা কম করে হাইপো হয়ে গেলে, হ্যাঁ, উল্টাটা হয় হাইপারে, অতিরিক্ত মাত্রায় এসে অ্যাক্টিভ হয়ে যায়, হ্যাঁ, এগুলি সবই কিন্তু ওই ক্যালসিয়ামের সাথে রিলেটেড। মানে আপনারা কোন ধরনের মেডিসিন তাদেরকে সাজেস্ট করেন যাদের এই হাইপোথাইরয়েড বা হাইপারথাইরয়েড হয়? মেডিসিনের মধ্যে তার অবশ্যই হাইপোর জন্য একটা টোটালি ডিফারেন্ট নিয়ম, হাইপার জন্য। হাইপোতে আমরা কি করি, আমরা যে হাইপো মানে কি, তার T4 নাই, তাকে T4টা রিপ্লেস করে দিই। এটা মনে রাখবেন, T4 কিন্তু অ্যাক্টিভ হরমোন না, T3 হচ্ছে অ্যাক্টিভ হরমোন। বডিতে T4 দিয়ে আমরা T4টা T3-তে কনভার্ট হয়। আচ্ছা, এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এই যে T4 থেকে T3 হয়,
এটা হওয়ার জন্য একটা এনজাইম খুব কাজ করে, এটা বলে ডিআয়োডিনেজ বলি আমরা। এটা T4 থেকে একটা আয়োডিন ছড়ায় দেয়, বুঝছেন? T4 আর T3 মানে কি, ওটাতে 4টা, এটাতে 3টা আয়োডিন। এই 4টা থেকে 3টা হয় মানে কি, একটা আয়োডিন খুলে ফেলে দিল সে। এই যে খুলে ফেলে দিবে এটাকে ডিআয়োডিনেশন বলে। এটার জন্য একটা এনজাইম লাগে। এই এনজাইমটার জন্য যে কোফ্যাক্টর, এটা হচ্ছে সেলেনিয়াম। এটা খুব অল্প পরিমাণে আমাদের খাদ্যে থাকে এবং আমাদের রিকোয়ারমেন্টটা কম হলেও যদি এটা না থাকে যদি কোনো কারণে, তাহলে কিন্তু এই T4 থেকে T3 হবে না, তাহলে কিন্তু সে হাইপোথাইরয়েডিজম ভালো হবে না। এটা একটা জিনিস। এটা গেল হাইপোর ব্যাপারে, আপনার থাইরক্সিন দিচ্ছেন। আর যদি হাইপার হয় তাহলে আমরা কিন্তু কি করি, আমরা আয়োডিনের অর্গানিফিকেশন, আয়োডিন যে নিয়ে এটাকে যে হরমোন তৈরি করে এটাকে ব্লক করে দিই। এটার জন্য একটা ড্রাগ আছে যেটা মিথিমাজল বা কার্বিমাজল, এই ধরনের ড্রাগ দিয়ে আমরা ওইটাকে বন্ধ করি, যে আয়োডিন যদিও সে নেয়, আয়োডিন যেন সে অর্গানিফিকেশন করতে না পারে, অর্থাৎ আয়োডিনেশন যেন করতে না পারে। হাইপার এবং হাইপোথাইরয়েড এই দুটোর মধ্যে পার্থক্যটা কি, বা কোনটাতে বেশি ঝুঁকি থাকে? ঝুঁকি বলতে যদি আপনি নাম্বারে বলেন, সংখ্যায় হাইপোর রোগীর সংখ্যা বেশি, হাইপারের রোগীর সংখ্যা কম। হাইপোতে হচ্ছে মেইনলি স্লো হয়ে যায় সে, অর্থাৎ মেটাবলিজমের যদি আপনি দেখেন স্লো হয়ে গেছে, সে আস্তে হাঁটবে, আস্তে কথা বলবে, ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা তার কোল্ড ইনটলারেন্স হবে, হ্যাঁ, সে কথা বললে মুখ জড়ায় যাবে, হ্যাঁ, তারপরে জিহ্বাটা অনেক বড় হয়ে যাবে, চুলগুলি খুব হয়ে যাবে, আপনার একদম ড্রাই হয়ে যাবে, স্কিনটা ড্রাই হয়ে যাবে, হ্যাঁ, এগুলি খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর হাইপারে উল্টাটা হবে, সে ওজন কমে যাবে, একদম শুকায় যাবে, অনেক ঘাম হবে, খুব খুব হাইপার অ্যাক্টিভ হয়ে যাবে, খাওয়ার সাথে সাথে তার বাথরুম লাগবে অনেকবার বেশি। এটা উল্টা, হাইপোতে কিন্তু বাথরুম হয়ই না, ওদের কনস্টিপেশন হয়, হ্যাঁ, কোষ্ঠকাঠিন্য হয় ওদের। এদের উল্টা, এদের কিন্তু দেখা ডায়রিয়া হয়ে যেতে পারে, খেলেই ওদের বাথরুম লাগে। এটা দুটা টোটালি রিভার্স স্টেট একেবারে। থাইরয়েড হরমোনের জন্য বা ক্যান্সারের পরবর্তী যে মেডিসিনগুলো তারা নেয়, এই মেডিসিনগুলো খাওয়ার কি কোনো নির্দিষ্ট নিয়ম কানুন আছে? গুড, ভেরি গুড কোয়েশ্চেনটা অনেকেই জানে না এবং অনেক ডাক্তাররাও জানে না আসলে। শুধু মেডিসিন, শুধু টাইম না, এই ওষুধের সাথে কিছু ড্রাগ ইন্টারাকশনও হয়, ফলে এই সাথে সব ওষুধ খাওয়া যায় না, এটা মাথায় রাখবেন। এবং অনেক অনেক বড় বড় ডাক্তাররাও এটা জানে না। আমি টু বি ভেরি সরি বাংলাদেশে বলতে বাধ্য হচ্ছি, অনেক বড় বড় এন্ডোক্রাইনোলজিস্টরাও জানে না এটা। প্রথম কথা হচ্ছে, যদি হাইপো হয় কারো, সে একদম ভোরে, প্রেফারেবলি একেবারে ফজর নামাজের সময় খালি পেটে অল্প পানি দিয়ে থাইরক্সিন খাবে, এবং যতটাই খাক একসাথে খাবে, যেমন 4টা খায়, 3টা খায়, 10টাও যদি তার ডোজ হয় যেটুকু থাকবে একবারেই খাবে, এবং খেয়ে অন্তত 1 ঘন্টার মধ্যে কিছু খাবে না। আচ্ছা, এটা গেল একটা। নাম্বার 2 হচ্ছে, এটা যখন খাবে তার সাথে একসাথে গ্যাস্ট্রিকের ওষুধ, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট এবং আয়রন সাপ্লিমেন্ট 8 ঘন্টার মধ্যে খাবে না। সেটা হচ্ছে মেডিসিনটা খাওয়ার পরের 8 ঘন্টা? জি, খাওয়ার পরের, মানে এর সাথে তো খাবেই না, খাওয়ার 8 ঘন্টার মধ্যেও খাওয়া উচিত না। যদি আমরা বলি যে এই যে খালি পেটে আমরা খেতে বলছি, এই খালি পেটটা কত ঘন্টা মিনিমাম? এটা ইউজুয়ালি আমরা ওভারনাইট বললাম, ভোরে একদম রাতে খাবেন, সকালবেলায় উঠে ঘুম থেকে উঠেই খাবেন। দ্যাট ইজ দ্য খালি। এখন রাতের খাবারটা কি আমাদের দেশে তো দেখা যায় যে খুবই খারাপ কথা, বাংলাদেশে রাতে 12টা একটা সময় মানুষ খায়, এই ক্ষেত্রে তাকে অ্যাটলিস্ট 8 ঘন্টা গ্যাপ দিতে হবে। এই সময়টাই দরকার, অ্যাটলিস্ট 6 থেকে 8 ঘন্টা খালি থাকতেই হবে। তার মানে হচ্ছে যে সে থাইরয়েডের মেডিসিন নেওয়ার আগে 8 ঘন্টা পেট খালি থাকবে, এবং খাওয়ার সাথে বা পরে অন্য কোনো মেডিসিন সে নিতে পারবে। অন্য মেডিসিন, এই 3টা মেডিসিন নেবে না, গ্যাস্ট্রিকের মেডিসিন, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, আয়োডিন সাপ্লিমেন্ট। সেই ধরনের ডায়াবেটিস ওষুধ খেতে পারবে, প্রেশার ওষুধ খেতে পারবে, অ্যান্টিবায়োটিক খেতে পারবে, অন্য কোনো ভিটামিন খেতে পারবে, কোনো অসুবিধা নেই। আগামী পর্বে দেখবেন ডায়াবেটিস, সেতি, গর্ভকালীন ও বয়ঃসন্ধিতে থাইরয়েডের ভূমিকা।